রবি, আমি এসে গেছি। অঞ্জলিকে ছেড়ে দে। রবি, রবি, অঞ্জলি যদি কিছু হয় না, তোকে আমি ছাড়বো না। তোর শত্রুতা আমার সাথে। অঞ্জলিকে ছেড়ে দে। অঞ্জলি, স্যার, যদি দয়া স্যারের কিছু হয় তাহলে আমি ভুলে যাব সিআইডি অফিসার। ওদেরকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। নিখিল, একজন সিআইডি অফিসারের মুখে আইন ভাঙার এসব কথা মানায় না। কিচ্ছু হবে না দয়ার, আমার পুরো বিশ্বাস আছে। তুমি খোঁজ নাও ওই লোকেশনটা কোথায় আছে। স্যার, হ্যালো, হ্যাঁ বলছি যে কিছু জানা গেল ওই জায়গাটার ব্যাপারে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওই জায়গাটা পৃথ্বীরাজ নগরের কাছে। পৃথ্বীরাজনগর? অঞ্জলি, ছটা গুলি এর শেষ হয়ে গেছে। আর এর কিছু করার নেই। অঞ্জলি, চলো। বাচ্চাটাকে নিয়ে দয়া চলে গেছে। ও যাতে বাঁচতে না পারে। চলো যাই আমরা, চলো এসো আমার সাথে। দয়ার বাইক? স্যার, এই জায়গাটা তো পুরো ওরকম যেরকমটা অঞ্জলি এঁকেছিল। হ্যাঁ, ঠিক সেরকমই। ওই দিকটা দেখো।
স্যার, কি হয়েছে? স্যার দয়া স্যারের ফোন কোথায় ছিল? ওখানে পড়েছিল স্যার। তার মানে দয়া এখানেই কোথাও আশেপাশে আছে। দেখো। স্যারের গান? স্যার দয়া স্যারের গান আমার কাছে। দয়ার ঘড়ি। রক্ত? স্যার কোথাও দয়া স্যারের কিছু দয়া! দয়া! স্যার, স্যার, কতক্ষণ লুকোবে? আজ তো দয়ার 12টা বাজিয়েই ছাড়বো। এখানেই তো ছিল, কোথায় গেল? এদিকে ছিল, এদিকে। মুন্না, তুই ওদিকে যা। গুল্লু, তুই ওদিকে যা, ওদিকে।
হ্যাঁ বলো বস। তোমরা কোনো কাজের নয়, আমার সব পরিশ্রম মাটিতে মিশিয়ে দিয়েছো তোমরা। একটা সামান্য কাজ দিয়েছিলাম তোমাদের, সেটাও তোমরা করতে পারলে না। বস, দয়াকে ধরা অত সহজ কাজ নয়। ওর গায়ে 20 জনের সমান জোর আছে, আর আমরা শুধু 3 জন। কি করে ধরবো? তাহলে আরো 17টা লোক নিয়ে যেতে। যত লোক চাই নিয়ে যাও, যা টাকা লাগে সেটা আমি দেব। কিন্তু দয়াকে যে কোনো অবস্থা আমার কাছে নিয়ে এসো। দয়াকে গুলি মেরে ওর লাশটাকে তোমার কাছে নিয়ে যাবো আমি? না, তোমরা ওকে মারবে না। দয়াকে আমার জীবিত চাই, জীবিত। ওর মৃত্যু আমার এই হাতে লেখা রয়েছে। অনেক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি, যে কবে ওর জীবন আমি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, চেষ্টা করছে জ্যান্ত আনার। চেষ্টা নয়, ওকে নিয়ে আসতেই হবে, বুঝলে বলদ? সিআইডি ওর কাছে পৌঁছানোর আগে ওকে খোঁজো আর নিয়ে আসো ওর মৃত্যুর দরজা পর্যন্ত। ঠিক আছে বস, চেষ্টা করছে। এই চল রে। দয়া, আমার কাছ থেকে তুই দয়া নয়, পাবি শুধু মৃত্যু, মৃত্যু। আমি দয়াকে অনেক খোঁজার চেষ্টা করেছি স্যার, আশপাশটা দেখেছি, কিন্তু ওর কোনো খোঁজই পাইনি। শুধু ওর ঘড়িটা পেয়েছি আর সামনে রক্ত পড়েছিল। কিন্তু দয়া স্যারের ওই জায়গায় যাওয়ার দরকার কি ছিল? ওখানে গেল কেন উনি? দয়া স্যারকে খুঁজে পেতে হলে কোনো রাস্তা খুঁজে বের করতেই হবে স্যার। আছে আছে একটা রাস্তা আছে। সেটা কি স্যার? ব্যাস, খোঁজ নিতে হবে অঞ্জলি কিভাবে জানতে পারলো দয়ার জীবনে ঝুঁকি আছে। এই বিষয়টা তো অঞ্জলি বলতে পারে স্যার, কিন্তু অঞ্জলি তো ওদের কবলে। সেটাই তো একটা কাজ করতে পারি অভিজিৎ। অঞ্জলির বাড়ির লোকের সঙ্গে আবার দেখা করতে হবে, ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে অঞ্জলি কোথায় কোথায় যেত, কার কার সঙ্গে দেখা করতো, ওর সঙ্গে সবসময় কে কে থাকতো। তাদের থেকেই জানতে পারবো দয়ার কাছে পৌঁছানোর রাস্তা কোথায়। অঞ্জলি, তুই ঠিক আছিস তো? চলো, এখান থেকে পালাতে হবে। কি হয়েছে? না রে মা, আমাদের কারো সাহায্য দরকার। আমি খুব আহত, আর এই অবস্থায় আমাদের বেঁচে বেরোনো মুশকিল। ওরা এখানেই আশেপাশে কোথাও আছে, এই আশেপাশেই আছে, যে কোনো সময় এখানে পৌঁছতে পারে। চলো, আমি জানি আমার গুলি লেগেছে, কিন্তু আমি ঠিক আছি। আরে তুই আছিস না আমার সাথে? যতক্ষণ তুই আমার সঙ্গে আছিস আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। চল, ঠিক আছে। কি করছিস তুই? চল চল, উঠ, চল। চল চল, এখান থেকে চল, চল। সামলে সামলে। চল চল।
যাবি না। আমি 2 মিনিটের মধ্যে আসবো। 2 মিনিট। অঞ্জলি, 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 অঞ্জলি। এই গুলি চালানোর আওয়াজটা কোথা থেকে এলো? মুন্না, এই তোর কি হচ্ছে? এই, বল। কে গুলি চালিয়েছে? দয়া আমাকে গুলি মেরেছে। দয়া? কোথায় গেছো? ওদিকে গেছে। ওটা তাড়াতাড়ি। দয়া করে আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসুন। না জানি কি অবস্থায় আছে ও। ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। ভরসা রাখুন, খুব তাড়াতাড়ি আপনার ছোট্ট মেয়েটি আপনার কোলেই থাকবে। সিআইডি আপনাকে কথা দিচ্ছে। এখন শুধু আপনারাই আমার মেয়ের জীবন বাঁচাতে পারেন স্যার। শুধু আপনার কাছ থেকেও একটু সাহায্য চাই। বলুন স্যার, কি করতে হবে? আমি আমার মেয়েকে বাঁচাতে নিজের জীবনও দিয়ে দিতে পারি। আমরা শুধু অঞ্জলির ব্যাপারে কিছুটা জানতে চাই। ওর ডেইলি শিডিউল কি ছিল? ও সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতো? অঞ্জলি সকাল 6টায় ঘুম থেকে উঠতো, তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে 7টার মধ্যে ও স্কুলের জন্য বেরিয়ে যেত। স্কুল থেকে ফেরার পর ও খাবার খেত, খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক করে একটু ঘুমিয়ে নিত। সোসাইটির বাচ্চাদের সাথে খেলার জন্য সন্ধেবেলা বাইরে যেত, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। ওর এই কথাগুলো মনে করে আমার আরো কষ্ট লাগছে। ম্যাম প্লিজ কাঁদবেন না, আমরা অঞ্জলিকে নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার, অঞ্জলির ডেলি রুটিন শুনে তো মনে হচ্ছে না যে ও এই প্ল্যানটা সম্পর্কে জানে। না শ্রেয়া, মনে হয় ও স্কুলে কিছু শুনেছিল বা বাইরে বাচ্চাদের সঙ্গে খেলার সময়। একটা কাজ করি, ওখানে গিয়ে বাচ্চাদের জিজ্ঞাসা করি, হতে পারে ওরা কিছু জানে। আরে কি হলো মা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আর এই জঙ্গলে তুমি একা একা কি করছো? তুমি কথা বলতে পারো না? হে ভগবান, এটা কি হলো? এখানে রক্ত কিভাবে এলো? কিছু হয়েছে জঙ্গলে? অঞ্জলি, অঞ্জলি কোথায় গেল? ওর আবার কিছু হয়ে না যায়। রক্ত? অঞ্জলির কিছু হলো না তো? অঞ্জলি,
এই, তুই বেঁচে আছিস এখানে কি করে? হ্যাঁ? স্যার আমি আপনার গুলি মরিনি স্যার, আমার সঙ্গীরা আমাকে মেরেছে। তোর সঙ্গীরা কেন? হ্যাঁ? কারণ আমি ওদের জন্য কিছু করতে পারিনি স্যার। দেখলি, মন্দ লোকের সঙ্গে কাজ করলে মন্দই হয়। এবার বল, কে করাচ্ছে? কে করাচ্ছে সব তোদের দিয়ে? হ্যাঁ? কে বলেছে তোদের সব কাজ করতে? আমি জানি না স্যার শিখকে, কিন্তু স্যার শুধু এটুকু জানি যে কে? ও বলছিল কে? যে ও আপনার কোনো হ্যাঁ? পুরনো শত্রু স্যার। এই, এই, ও নো, আমার পুরনো শত্রু। আমার পুরনো শত্রু। তুমি সিআইডি আঙ্কেল? হ্যাঁ বাবা, আমরা সিআইডি থেকে এসেছি। তোমার নাম কি? আমার নাম রজত আর ও শ্রেয়া। আরে বাহ, আমার নামও রজত, তোমার নামও রজত, সেম পিঞ্চ। আউ! এই সেম পিঞ্চ কি হয়? তুমি এটুকুও জানো না? যখন দুটো লোকের মধ্যে কোনো কিছু সেম হয়, যেমন ধরো ওদের নাম, বার্থডে, জামার কালার, তখন দুজনে সেম পিঞ্চ করে। এবার রজত, তাহলে তো তোমাকেও সেম পিঞ্চ। এখন তো তাহলে আমরা বন্ধু হয়ে গেলাম। তাহলে একটু গল্প করা যাক। গল্প কি করব দিদি, চলো না বল দিয়ে খেলি। ঠিক আছে, চলো সবাই নিজেদের খেলনাগুলো এখানে রাখো আর একটা সার্কেল করো। চলো চলো চলো। চলো, বড় করে গোল করো। চলো। আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো তো, অঞ্জলি তোমাদের সাথে এভাবেই খেলতো? হ্যাঁ, কিন্তু অনেকদিন ধরে ও ঠিক করে খেলছিল না। ঠিক করে খেলতো না কেন? কি হয়েছিল? জানি না আঙ্কেল, কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে থাকতো কোনায়। কোথায়? আমার সাথে আসো বলছি। ও এখানে দাঁড়িয়ে থাকতো, যখনই বল এইদিকে আসতো ও বলটাকে ছেড়ে দিত, আর ওই সোসাইটির গেটের ভিতরে বল নিতে চলে যেত, আর অনেকক্ষণ বাদে ফিরে আসতো। স্যার, হতে পারে অঞ্জলি ওই প্ল্যানটার ব্যাপারে এই সোসাইটির ভেতর থেকেই শুনেছে। হতে পারে শ্রেয়া। অঞ্জলি, Did he? Oh no. হ্যালো, অভিজিৎ। দয়া? হ্যাঁ দয়া। অভিজিৎ, আমার কথা মন দিয়ে শোনো। হ্যালো দয়া, বলো কিছু। হ্যাঁ দয়া। হ্যালো অভিজিৎ, আমার কথা শুনতে পাচ্ছ? ও নো, অভিজিৎ। দয়া কোন নাম্বার থেকে ফোন করেছে? ওহো, ব্যাটারিটাও শেষ। ফোনটা সুইচ অফ। হ্যালো, ঠিক এখনই যে নাম্বার থেকে আমার কাছে ফোন এসেছে তাকে ট্র্যাক করো। হ্যাঁ দয়া ওই নাম্বার থেকে ফোন করেছিল আমাকে। ওই নাম্বারটা কার, কোথা থেকে এসেছিল খবর নাও তাড়াতাড়ি। অঞ্জলি, অঞ্জলি, স্যার, নিশ্চয়ই অঞ্জলি কোনো প্রতিবেশীকে কথা বলতে শুনেছে। দয়া স্যারের ওপরে যে হামলাটা করা হয়েছে তার প্ল্যানিংটা এখানেই কোথাও হয়েছে। হ্যাঁ শ্রেয়া, দয়া স্যারের কোনো প্রতিবেশী দয়া স্যারের ক্ষতি করতে চাইছে।
এই এলাকার প্রতিটা লোকের ঠিকুজি কুষ্টি খুঁজতে হবে। আরে দয়া, আরে বাইরে বেরো। কেন লুকিয়ে বসে আছিস ওখানে? বেরিয়ে আয়, না হলে ওকে। এই যদি অঞ্জলির কোনো ক্ষতি হয় না, তো তোকে এমন মারবো না যে তোর অন্তরাত্মা পর্যন্ত কেঁপে যাবে। মনে হচ্ছে তোর প্রাণ এই বাচ্চাটার মধ্যে রয়েছে। চলো ঠিক আছে, তোর জীবন যখন হাতের মুঠোয় রয়েছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। চল, গানটা নিচে রাখ, রাখ নিচে, না হলে। এই এই যদি সাহস থাকে তো বাচ্চাটাকে ছেড়ে দে। ও কি ক্ষতি করেছে তোর? অঞ্জলিকে ছেড়ে দে, তারপর দেখি কার গায়ে কত জোর আছে। আমি অত বোকা মানুষ নই রে যে তোর ফিল্মি ডায়লগে আমি গলে যাব। তোর মৃত্যুর সাথে লড়ার খুব শখ না রে, আর সেই সময়টাও বেশি দূরে নেই। এ দয়া, চালাকি করে এগিয়ে আসবি না। দয়াকে পেয়ে গেছি। একটা খাঁচায় বন্দি বাঘের মতন লাফাচ্ছে, আর ওকে এই অবস্থায় দেখে বেশ ভালো লাগছে আমার। তোমরা সবাই চলে এসো এদিকে। স্যার, দয়া স্যার যে নম্বর থেকে ফোন করেছিল তার শেষ লোকেশনটা একটা জঙ্গলে ট্রেস হয়েছে স্যার। কত দূর এখান থেকে? স্যার 15 থেকে 20 কিলোমিটার আরও। আহত বাঘ যখন শিকারের খাঁচায় আসে, তখন কতটা দুর্বল আর অসহায় হয়ে যায়। দেখেছো, বাঘ যতই আহত হোক না কেন, ওর গর্জন কিন্তু কমে না। দেখ ওর অবস্থাটা, দেখে। অঞ্জলিকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। বলছে অঞ্জলিকে ছেড়ে দে, বলছে অঞ্জলিকে ছেড়ে দে। অঞ্জলিকে ছাড়িয়ে নিয়ে যাবে। অঞ্জলি এদিকে চলে আয়। অঞ্জলি এদিকে আয়। ঠিক আছিস? ঠিক আছিস? ঠিক আছিস তুই? স্যার, দয়া, স্যার, অঞ্জলি, দয়া, নিখিল এদিকটা দেখো। স্যার, স্যার, দয়া,
শুধু তোমরাই দুজনের প্রতিবেশী যাদের সাথে দয়ার ঝগড়া আছে। হ্যাঁ, শুধু তোমরা কেন? ঝগড়া তো অনেক বড় শব্দ স্যার। আপনি এটাকে নিজেদের মধ্যে তর্ক বা কথা কাটাকাটি বলতে পারেন তা স্যার। কি নিয়ে হতো তোমাদের মধ্যে এই তর্ক বিতর্ক? অনেক ব্যাপারে স্যার। দয়া তো আমাকে সবসময় ধমক ধমক দেয়, কখনো রাস্তায় পিক ফেলার জন্যে, কখনো এই পার্কে ফুল তোলার জন্যে। আরে ঠিকই তো বলতেন উনি, শহরটাকে নোংরা করছো কেন? কিন্তু স্যার এই সামান্য ব্যাপারে দয়াকে আমি কেন মারতে যাব? তাহলে তো এই কাজটা তুমিই করেছো। কি এমনিতে ইচ্ছে তো করতোই যে দয়াকে শিক্ষা দিই, কিন্তু ও এত স্ট্রং যে ওকে মারার ব্যাপারে আমি ভাবতেও পারি না। এমন কি ব্যবহার করেছো দয়া যে আপনি ওকে শিক্ষা দিতে চান? একটু আমিও শুনি। না ওর বাড়ি আসার সময় ঠিক ছিল, না বেরোনোর। কখনো কখনো তো রাত্রি 3টের সময় বাড়ি আসতো, সেখানে আমাদেরই ঘুম নষ্ট হতো। দয়া স্যার একজন সিআইডি অফিসার, আর সিআইডি অফিসারদের ডিউটি ঘড়ি দেখে হয় না। যখন অপরাধীদের ধরতে যেতে হয় না, তখন কি দিন আর কি রাত। বুঝেছেন আপনি কোনটা দিন কোনটা রাত? তোমার তো রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দয়ার মতন অফিসারের জন্য, কিন্তু এই যে আপনারা নিশ্চিন্তে ঘুমন না, সেটা দয়ার মতন সিআইডি অফিসারের কারণেই ঘুমোতে পারেন। কারণ ও দিন রাত পরিশ্রম করে আপনাদের রক্ষা করার জন্য, অপরাধ থেকে মাথার ঘাম পায়ে ফেলে শুধু আপনাদের জন্য। চল চল। স্যার, এ তো মরে গেছে। মোবাইল ফোন। মনে হচ্ছে এটা সেই ফোন যেটা দিয়ে দয়া ফোন করেছিল। কিন্তু স্যার এই লোকটা কে হতে পারে? এটা ওদের মধ্যে থেকে কেউ হবে যারা দয়ার পিছনে পড়ে আছে। স্যার গুলির আওয়াজ ওই দিকটা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বলুন। আপনারা একবার জিজ্ঞাসা করুন কি 1000 বার। আমরা বলে দিলাম তো যে আমরা কিচ্ছু করিনি। তাহলে কে করেছে? জানি না আমি। সবকিছু জানেন স্যারিনি, ঘুমোনোটা শুধু বাহানা। আর কিছুদিন আগেই না স্বামীর সাথে দয়া স্যারের ঝগড়া হয়েছিল কিনা? হ্যাঁ হয়েছিল। গোটা কলোনিতে খালি আমার স্বামীর সাথেই ঝামেলা করতো। কয়েকদিন আগে তো আমার গাড়িকেও ধাক্কা মেরে দিল, তাও নিজে জেনে শুনে। তোমার গাড়িতে ধাক্কা মেরেছে জেনে শুনে? দয়া কি পাগল? হ্যাঁ স্যার, এই সব কিছুই তো এনার বাহানা। এনার কলোনিতে সবাই দয়া স্যারকে ভালোবাসেন, শুধু এনারা দুজন বাদে। মানুষ তো পাগল স্যার, ভালো মন্দ কিছুই বোঝে না। যাকেই দেখি সেই দয়ার গুণগান করছে। মাত্র 4 মাস আগে এসেছে যে লোকটা, সেও নাকি বলছে যে দয়াকে ভালো করে চেনে। ওরা আবার প্রশংসা করছে। 1 মিনিট, কি বললেন? 4 মাস আগে এসেছে সেই লোক, সেও দয়াকে খুব ভালো করে চেনে আর ওর প্রশংসাও করে। সচিন, খোঁজ নিতে হবে।
আসলে লোকটা কে, যে 4 মাস আগে ওই কলোনিতে থাকতে এসেছে আর যে দয়াকে খুব ভালো করে চেনে আর ওর প্রশংসাও করে? পালা। গুলিও শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি চল। না, কি হলো? যে কি হয়েছে? হাঁপিয়ে গেছিস তুই? আর হাঁটতে পারছিস না? পিঠে উঠে পড়, পিঠে উঠে পড়। ভয় পাস না, আমরা ঠিক বেরিয়ে যাবো জঙ্গলের বাইরে। অঞ্জলি, 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 ওমা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তুই? এখানে বস, এখানে বস। শুনবা, তুই নিচে বস, এখানে বস তুই। এক মিনিট, এক মিনিট, আমি দেখছি আবার। অভিজিতের আওয়াজ, এটা অভিজিতের গলা। দয়া! অভিজিৎ! দয়া? দয়া! স্যার! দয়া! দয়া! স্যার! অভিজিৎ, আমি এখানে। আওয়াজটা ওদিক থেকে আসছে। স্যার, দয়া স্যারের প্রতিবেশী বিজয় নিজের বাড়িতে নেই স্যার। ওর মোবাইলটা জঙ্গলে ট্রেস হয়েছে। দয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, অভিজিৎ, আমি ঠিক আছি। এর পেছনে কে কে আছে দয়া? আমার কোনো পুরনো শত্রু সে, জানি না এখনো কে। কিন্তু সেই লোকটা কে? আরে সেটা তো আমিও জানি না। অনেক ছটফট করছিলে আমাকে দেখার জন্য তোমরা। এই নাও, অপেক্ষা করার সময় শেষ। আর তোমাদের সবার মৃত্যু তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি? হ্যাঁ, তোমায় দেখেছি কোথাও আমি। তোমার বাড়ির কাছেই থাকি আমি, কিন্তু আমাদের পরিচয় কয়েক মাসের নয় দয়া। নিজের জীবনের বইটাকে খোলো আর পড়ার চেষ্টা করো নিজের অতীতের পাতাগুলোকে। আমার কষ্টে পড়া গল্পের কিছু অক্ষর ওর মধ্যে পরিষ্কার ছাপা রয়েছে, তুমি দেখতে পাবে। এসব হেয়ালি ছাড়ো তুমি। কে তুমি?
আর আমাকে তুমি কি করেছো না? কি শত্রুতা তোমার সঙ্গে? কি শত্রুতা রয়েছে আমার তোর সাথে? কি শত্রুতা রয়েছে আমার তোর সাথে? সেটাই যেটা একটা ছেলের হয় একটা মায়ের খুনির সাথে। মায়ের খুনি? এটা কি বলছো তুমি? হ্যাঁ, তোমার এই বন্ধু সিনিয়র ইন্সপেক্টর দয়া, যে নিজেকে ভগবান বলে দাবি করে, আসলে ও নিজেই একটা খুনি। আর আজ ওকে আমি আমার মায়ের খুনের জন্য শাস্তি দেব। আর শাস্তি হলো মৃত্যু। এই! বাজে কথা বন্ধ কর। দয়া স্যার কাউকে খুন করতে পারেন না। দয়া, কিছু মনে পড়েছে? মনে করো, জোর দাও নিজের মাথাতে। 20 বছর আগে চলে যাও। সাল 1993, ডিকেবি কলেজ স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলি তুই। পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, মনে পড়ছে? মাথায় বুদ্ধি খুললো না গুলি দিয়ে খুলবো তোর মাথা? বিজয়? ও, তুই বিজয় তাহলে? ওই ফাইনাল ইয়ারের পেপার লিক করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছিস। এক্সামিনেশনের পেপার চুরি করার সময় তুই আমাকে ধরে নিয়েছিলি আর প্রিন্সিপালকে গিয়ে আমার নামে কমপ্লেন করে দিয়েছিলি। এই কাজটা করে তুই তো খুব ভালো হয়ে গিয়েছিলি। কিন্তু তুই জানিস আমার সাথে কি হয়েছিল? তুই জানিস আমার সাথে কি হয়েছিল? আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি পুরো শেষ হয়ে গিয়েছিলাম। আমার মা এই ব্যাপারটা সহ্য করতে পারেনি, আত্মহত্যা করে নিয়েছিলেন উনি। এতে দয়ার কি দোষ? তোমার মা আত্মহত্যা করেছে তোমার কারণে, তোমার জন্য। না, আমি এর জন্য দায়ী নই। আমি তো শুধু এক্সামে পাশ হতে চেয়েছিলাম। যদি আমি এক্সামে পাশ করে যেতাম তাহলে আমার মায়ের মুখে হাসি ফুটে উঠতো। আর যদি আমার মায়ের মুখে একটু হাসি ফুটতো তাহলে এতে দয়ার কি যায় আসে? পাশ করতে গেলে নিজে পরিশ্রম করে পাশ করতিস। স্কুল কলেজের এক্সামিনেশনে বেইমানি করে তুই জীবনের পরীক্ষায় কি করে পাশ করবি? ফালতু বকা বন্ধ কর দয়া। তোর এই জ্ঞান তোর নিজের কাছেই রাখ। তোর এই ন্যাকামি আদর্শবাদীর কারণেই আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এর ঋণ তো তোকে আমায় শোধ করতেই হবে দয়া। তোকে ঋণ শোধ করতে হবেই। তোর জীবন ছিনিয়ে নেবো আমি তোর কাছ থেকে। স্যার! স্যার, হাত দিন স্যার। অঞ্জলিকে আগে উপরে তোলো। প্রতিশোধ নেওয়ার বড্ড শখ তোর, হ্যাঁ? আরো একবার ফেল হয়ে গেলাম আমি। লুজার, আমি একটা লুজার। তুমি বারবার এই কারণে ফেল করতে, কারণ তুমি বারবার ভালোর জায়গায় খারাপটাকে বেছে নিতে। একবার জীবনে যদি সঠিক পথে চলতে, তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। তুমি এর জন্যই বলছো না? তুমি কোনোদিন মাকে হারানোর যন্ত্রণা বুঝবে না, না হলে এত বড় বড় কথা কোনোদিনও বলতে না। আমি চিনতে পারছিস না? আপনি কে? এরকম বলিস না বাবা, এরকম বলিস না। আমি তোর মা। আমি তোর 20 বছর ধরে আমার উপরে বদলা নেওয়ার জন্য তুই ভেতরে ভেতরে চলছিস। কি লাভ হলো তোর? হ্যাঁ, তোর মা ফিরলো তোর কাছে না, আর তোর 20টা বছর ওই অমূল্য সময় ও আর ফেরত আসবে না। কি করতাম আমি? মায়ের চিতার আগুন তো নিভে গেছিল, কিন্তু যেই চিতাটা আমার বুকের ভেতর জ্বলছিল সেটা আজ পর্যন্ত নেভেনি। প্রথম কিছু বছর আমি শুধু অপেক্ষায় কাটিয়ে দিয়েছিলাম যাতে আমি দয়ার মাথা থেকে বেরিয়ে যাই, আর তখন ওর ওপর আক্রমণ করি যখন ও আমাকে চিনতে পারবে না। কিন্তু আমার লুজার ভাগ্য
দয়া সিআইডি ইন্সপেক্টর হয়ে গেল, আর আমার কাজ আরো কঠিন হয়ে গেল। এই জন্য তুমি দয়ার পিছনে পড়ে গেলে, ওকে মারবার জন্য প্ল্যান তৈরি করলে। হ্যাঁ, আমি সবসময় এটাই প্ল্যান করতাম, যাতে দয়া মরেও যায় আর আমার ওপর কেউ সন্দেহ না করে। সেই জন্যই আমি এমন একটা লোকের খোঁজে ছিলাম যে দয়াকে মেরে সেই অপরাধটা নিজের কাঁধে নিয়ে নিক। আর তোর খোঁজ শেষ হলো রবিকে পেয়ে। একদিন হাসপাতালে আমি রবিকে দেখেছিলাম। স্যার, আপনার মধ্যে একটু মনুষ্যত্ব বলে কিছু নেই। আপনি ডাক্তার হয়েও আমার ছেলের চিকিৎসা করবেন না কেন? মিস্টার রবি, আমি আপনার অসুবিধে বুঝতে পারছি, কিন্তু আপনিও একবার আমাদের দিকটা একটু ভেবে দেখুন। যে কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়, আর গিরিশের যে ট্রিটমেন্ট আমরা করতে চলেছি তাতে লাখ টাকা লাগবে। আপনারা যে ডাক্তারি পড়েছেন, সে কি শুধু পয়সা কামানোর জন্য, না লোকের সেবা করার জন্য? স্যার প্লিজ আমার ছেলেকে বাঁচান স্যার, প্লিজ। মানুষের আশীর্বাদের দাম পয়সার থেকে অনেক বেশি স্যার। নিজেকে একটু সামলান মিস্টার রবি। দেখুন, আমি হয়তো আমার ফিজ নিলাম না, কিন্তু অপারেশন, ওষুধ আর হসপিটালের খরচ তো লাগবেই। বলুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না, ঠিক আছে? ব্যাস, আমি ভেবেছিলাম যে ওর এই দুর্বলতার সুযোগ নেব। আমি ওকে টাকার লোভ দেখিয়েছিলাম আর নিজের ইচ্ছেতে সব কাজ করিয়েছিলাম। তুই বোধহয় এটা ভুলে গেছিলিস যে অন্যায় কাজের পরিকল্পনা সবসময় বানচালি হয়। তুমি শুধু একজন সিআইডি অফিসারের উপর হামলাই করনি, বরং তুমি একটি নিষ্পাপ বাচ্চা মেয়েকে কষ্ট দিয়েছ। আইন তোমাকে কড়া সাজা দেবে। থ্যাংক ইউ অঞ্জলি, তুমি দয়া আঙ্কেলের প্রাণ বাঁচিয়েছ। এই জন্য অভিজিৎ আঙ্কেল তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। আইসক্রিম খাবে? হ্যাঁ, ভেরি গুড। ইউ ওয়েলকাম। অঞ্জলি বাবু, তোর আঁকার খুব শখ, তাই না? এই জন্য আমার পক্ষ থেকে এই সব কালার্স গুলো তোর। অনেক ড্রয়িং তৈরি করবি, বানাবি। ও, থ্যাংক ইউ সো মাচ। আমি তো আগের থেকেই দুটো চকলেট নিয়ে এসেছি তোমার জন্য। এই নাও। সাব্বাস। অঞ্জলি, এটা দেখো, একটা মিষ্টি পুতুল এই মিষ্টি পুতুলটার জন্য। থ্যাংক ইউ। অঞ্জলি, আই এম সো সরি, আমি তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আর এখন আমাদের মিষ্টি অঞ্জলির জন্য সিআইডির পক্ষ থেকে একটা ভালোবাসা ভরা পুরস্কার, সিআইডির মেডেল। স্যার, আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের এই মেয়ে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। এইভাবে বলবেন না, প্রত্যেকটা বাচ্চাই ভগবানের রূপ। আর যদি আজকে অঞ্জলি না থাকতো, হয়তো আমিও বেঁচে থাকতাম না। শুনলেন আপনারা? দয়া একদম ঠিক বলেছে। আমাদের কাছে প্রত্যেকটা শিশুই সম্পদ। হ্যাঁ, ওরা জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, কখনো কখনো ওরা জীবনে বাধার সম্মুখীন হয়, কিন্তু তার মানে এই নয় যে ওই শিশুটি হার মেনে নেবে। আর এই রকম সময়ে ওদের প্রয়োজন আমাদের ভালোবাসার, আমাদের স্নেহের। তারপরে দেখবেন এই শিশুই কত সাহসের সঙ্গে, কত বিপদের মুখোমুখি হয়ে জীবনটাকে জয় করে ওঠে।